আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা বেশ ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব ফার্স্ট কন্ডিশনাল নিয়ে। অর্থাৎ প্রিভিয়াস লেকচারে আমি কন্ডিশনাল এর ব্যবহার, কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে, কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার ও কি কি, এবং জিরো কন্ডিশনাল নিয়ে মোটামুটি আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে, আজকের লেসনটিতে আমরা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, অর্থাৎ পরবর্তী যে তিনটি কন্ডিশনাল আমাদের শেখার কথা ছিল সেগুলোই দেখব। প্রথমে আমরা ফার্স্ট কন্ডিশনাল দিয়ে স্টার্ট করি। তো ফার্স্ট কন্ডিশনালের যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কমা, সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যান মে মাস্ট ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারকে বেস করেই হচ্ছে আমরা কয়েকটা এক্সারসাইজ এখানে ফর্ম করেছি। কয়েকটা এক্সারসাইজ দেখব যে কিভাবে এই স্ট্রাকচারটা, এই এক্সারসাইজগুলো স্যাটিসফাই করে। তো প্রথম এক্সারসাইজটা হচ্ছে ইফ সার্ভিসেস আর ইনক্রিজড ট্যাক্সেস উইল প্রবাবলি গো আপ। তো এখানে দেখতে পাচ্ছি প্রথম এক্সারসাইজে ইফ দেওয়া আছে, ইফের পরে সাবজেক্ট হচ্ছে সার্ভিসেস, রাইট? এরপরে হচ্ছে আর ইনক্রিজড বলা আছে, এটা হচ্ছে ভার্ব 3, আর ইনক্রিজড। তো এটা দেখে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে এখানে ভার্ব 3 কেন এসেছে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? অ্যাবসোলুটলি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট দিয়ে বাক্যটা স্টার্ট হয়েছে, এখানে অ্যামিজার প্লাস হচ্ছে ভার্ব 3। বাট টেন্স যদি জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে এই ক্লজের যে টেন্সটা হবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পেয়েছি, তারপর কমা, এরপরে সাবজেক্ট শ্যাল উইল ক্যান, দেখি এটা আছে কিনা। এখানে ট্যাক্সেস হচ্ছে সাবজেক্ট, এরপরে দেখতে পাচ্ছি উইল দেওয়া আছে, অর্থাৎ এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তারপর প্রবাবলি গো আপ, গোটা হচ্ছে ভার্ব 1, এখানে একটা অ্যাডভার্ব আছে, এটা লাস্টেও থাকতে পারতো অন্যান্য অ্যাডভার্বের ক্ষেত্রে, বাট এখানে প্রবাবলিটা ভার্ব 1 এর সামনেই বসে, সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে দিয়েছি। তার মানে হচ্ছে ইফ সার্ভিসেস আর ইনক্রিজড, যদি সেবাগুলো বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে ট্যাক্সের পরিমাণও বৃদ্ধি পাবে। তো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের প্রথম এক্সারসাইজ, যেটা হচ্ছে এই কন্ডিশনালের স্ট্রাকচারকে স্যাটিসফাই করেছে। ক্লিয়ার? এখানে কিন্তু একটা দেখার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি আমরা সাবজেক্ট থেকে অবজেক্ট, অর্থাৎ এই পোর্শনটা দিয়ে শুরু করি, এই ক্লজটা যদি আমরা আগে লিখি, যেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ দিয়ে যদি বাক্য স্টার্ট করি, সেক্ষেত্রে কিন্তু এর পরে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিটটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের পরে বসবে, যেখানে কমা ব্যবহার করতে হবে না। তো এই ধরনের একটা এক্সারসাইজ হচ্ছে 3 নাম্বারটা। আমি আসতেছি 2 নাম্বারটা আগে আলোচনা করে ফেলি। ইফ ইউ কাম ইন টাইম আই শ্যাল গো উইথ ইউ, তুমি যদি সময় মতো আসো তাহলে আমি তোমার সাথে যাব। তো এই প্রশ্নে দেখতে পাচ্ছি ইফের পরে কি আছে, সাবজেক্ট আছে, এরপরে কাম হচ্ছে ভার্ব 1, ইন টাইম হচ্ছে এক্সটেনশন। তো আমরা এখান থেকে বুঝতে পারছি ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কমা, এই যে কমা, তারপর হচ্ছে সাবজেক্ট শ্যাল উইল, তারপরে ভার্ব 1 এক্সটেনশন, ওটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনাল, যদি তুমি সময় মতো আসো তাহলে আমি তোমার সাথে যাব। তারপর 3 নাম্বার যেটা বলেছিলাম যে ইউ উইল উইন দ্য ম্যাচ, অর্থাৎ ইফ দিয়ে বাক্যটা স্টার্ট করে নেই, কী করেছে, প্রিন্সিপাল ক্লজ দিয়ে স্টার্ট করেছে। আমরা জানি যে কমপ্লেক্স কানেক্টরযুক্ত যে অংশটা থাকে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর মুক্ত অবস্থায় যে ক্লজটা থাকে সেখানে কোনো ধরনের কানেক্টরযুক্ত থাকে না। এটা স্বতন্ত্রভাবে একটা অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু এই অংশে যে কথাটা থাকবে অর্থাৎ সাবঅর্ডিনেটে, সেখানে কিন্তু ওই ক্লজটা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। তো যাই হোক, এখন আমরা দেখি ইউ উইল উইন দ্য ম্যাচ, তুমি ম্যাচটা জিতবে। ইফ ইউ হ্যাভ এ গুড প্ল্যান, যদি তোমার একটা ভালো প্ল্যান থাকে। ইউ উইল উইন দ্য ম্যাচ ইফ ইউ হ্যাভ এ গুড প্ল্যান, তুমি ম্যাচটি জিতবে যদি তোমার একটা ভালো প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে। তো এই প্রশ্নে দেখতে পাচ্ছি ইফ থেকে বাকি যে অংশটা আছে এটা পরবর্তী অংশে ব্যবহৃত হয়েছে। ইফের সাথে ক্লজটা আমরা পরে লিখেছি, সামনে যেটা লিখেছি সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এই জন্য এই জায়গায় কিন্তু কোনো কমা ব্যবহার করতে হয়নি। ঠিক আছে? আমরা অনেক ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ কানেক্টর সহ পরেও ব্যবহার করতে পারি, আবার প্রিন্সিপাল ক্লজটাও আমরা পরে ব্যবহার করতে পারি। ঠিক একই রকমভাবে আরেকটা এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে ইফ হি ইনভাইটস মি আই মে জয়েন দ্য পার্টি, যদি সে আমাকে ইনভাইট করে তাহলে আমি হয়তো পার্টি জয়েন করতে পারি। এই এক্সারসাইজে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, এরপরে ইনভাইটস, ভার্ব 1 এর সাথে এস অথবা ইএস যুক্ত অবস্থা, যেটা আমাদেরকে বলছে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্টেটমেন্ট, এরপরেরটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট,
এখানে সাবজেক্ট, এরপরে হচ্ছে মে। এটা ফিউচার ইনডিফিনিট ইন এ সেন্স দ্যাট এটা আসলে ভবিষ্যৎকে ইন্ডিকেট করে একটা কথা বোঝানো হচ্ছে, যদিও এখানে মোডাল অক্সিলারি ব্যবহার করা হয়েছে মে। তো এটা হচ্ছে একটা মোডাল অক্সিলারি বেসড ক্লজ। এরপর আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে। এরপরে যে কন্ডিশনালটি আছে সেটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে এরকম যে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট কমা সাবজেক্ট প্লাস শুড, কুড, উড, মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা হচ্ছে স্ট্রাকচার। কিন্তু আনরিয়াল পাস্টের ক্ষেত্রে আমাদেরকে এই স্ট্রাকচার একটা মডিফিকেশন করতে হবে। স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হবে, যেটা হচ্ছে যে ইফ প্লাস সাবজেক্ট আর তার সাথে ওয়ার বসবে। এখানে সবসময় ওয়ার। আমরা জানি যে পাস্ট ইনডিফিনিটে হয়তো অনেক ক্ষেত্রে ওয়াজ বসতে পারতো, বাট আনরিয়াল পাস্ট হওয়ার কারণে কিন্তু সবসময় বিভার্ব হিসেবে যদি কোনো ভার্ব ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ওয়ার ব্যবহার করতে হবে, তারপর অবজেক্ট কমা এরপরে যেভাবে আছে এরপরের ক্লজটা ঠিক একই রকম থাকবে, সাবজেক্ট শুড, কুড, উড প্লাস ভার্ব ওয়ান প্লাস হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে আনরিয়াল পাস্টের ক্ষেত্রে। আনরিয়াল পাস্ট মানে হচ্ছে যেটা সঠিক না বা যেটা রিয়েল না, যেটা বাস্তব না, অবাস্তব একটা অতীত। ঠিক আছে, এটার একটা উদাহরণ আমি দিব। তো আমরা প্রথমে এটা দেখি যে ইফের সাথে পাস্ট ইনডেফিনিটের কন্ডিশনটা কীভাবে স্যাটিসফাই করে। এই এক্সারসাইজটা, প্রথম এক্সারসাইজে বলা হচ্ছে ইফ আই ফাউন্ড ইট আই উড রিটার্ন ইট। যদি আমি এটা পেতাম তাহলে আমি এটা রিটার্ন করে দিতাম। তাহলে অতীতের একটা শর্তকে বোঝানো হচ্ছে। সবসময় আমরা দেখতে পাই যে ইফের সাথে যে ক্লজটি আছে এটা একটা শর্তকে ইন্ডিকেট করে, আর মুক্ত অবস্থায় যে ক্লজটি থাকে সেটা একটা ফলাফলকে ইন্ডিকেট করে। তো এখানে ফাউন্ড দেওয়া আছে, এটা হচ্ছে ভার্ব টু। ভার্ব টু দেখে বুঝতে পারছি ইফের পরে এখানে যে ক্লজটি দেওয়া হয়েছে সাবজেক্ট ভার্ব টু, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটে আছে, এরপরে কমা সাবজেক্টের পরে শুড, কুড, উড প্লাস ভার্ব ওয়ান প্লাস হচ্ছে অবজেক্ট। তার মানে আমাদের সেকেন্ড কন্ডিশনাল যে স্ট্রাকচার আছে ঠিক সেমভাবেই কিন্তু আমাদের এই এক্সারসাইজটি করতে হয়েছে। অর্থাৎ ইফের পরে যদি আমরা পাস্ট ইনডেফিনিট পাই অবশ্যই এই ক্লজে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজে আমাদেরকে সাবজেক্টের পরে শুড, কুড, উড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট দিয়ে আমাদেরকে ফর্ম করতে হবে। তাহলে এটা অর্থ ছিল যদি আমি এটা খুঁজে পেতাম তাহলে আমি এটা রিটার্ন করে দিতাম। তারপর এই এক্সারসাইজটি খেয়াল করি, ইফ হি ডিড ইট, যদি সে এটা করতো আই উড নো ইট বিফোর, তাহলে আমি আগেই এটা জানতাম। সেক্ষেত্রে এখানে ডিডটা হচ্ছে ভার্ব টু, সাবজেক্ট আই হচ্ছে সাবজেক্ট, এখানে উড, কুড আছে, তারপর ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তার মানে এটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশনালের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এটার অর্থটা হচ্ছে এরকম, যদি সে এটা করতো তাহলে আমি এটা আগেই জানতাম। এরপরে 3 নম্বর এক্সারসাইজটা খেয়াল করি, ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি স্কাইতে ফ্লাই করতে পারতাম। তো এখানে ব্যাপারটা হচ্ছে এই যে ওয়্যার দেওয়া আছে, তাই না, এখানে বিভার্ব যুক্ত হওয়ার কথা ছিল। আমরা জানি আইয়ের সাথে সাধারণত ওয়াজ বসে, বাট কি বললাম, আনরিয়াল পাস্ট হওয়ার কারণে, অর্থাৎ আমি যদি একটা পাখি হতাম, যদি হতাম আমি উইশ করছি, যেটা অবাস্তব। পাখি হতে চাইলে কিন্তু হওয়া যায় না, এটা করা অসম্ভব, এই জন্য এটাকে আনরিয়াল বলা হচ্ছে। এই জন্য আমাদেরকে এখানে আইয়ের সাথে ওয়্যার ব্যবহার করতে হবে, এখানে বিভার্ব হিসেবে ওয়াজ ইউজ করা যাবে না। ঠিক আছে, তাহলে ইফ আই ওয়্যার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এটাও কিন্তু সেকেন্ড কন্ডিশনালের মধ্যে পড়ে। ইফ আই হ্যাড মোর মানি, এই হ্যাডটা কিন্তু এখানে অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করছে, আর এটা হচ্ছে ভার্ব টু। তার মানে কি, ইফের পরে যে ক্লজটা আছে এটা পাস্ট ইনডেফিনিটে আছে, এরপরেরটা হচ্ছে সাবজেক্ট উড, কুড, তারপর হচ্ছে বাই এ বোট, আমি একটা বোট কিনতে পারতাম। তারপর লাস্ট এক্সারসাইজ, ইফ আই স্পোক ইংলিশ, যদি আমি ইংরেজি বলতাম হি উড বি স্যাটিসফাইড, সে সন্তুষ্ট হতো। ঠিক আছে, তার মানে এভাবে কিন্তু আমাদেরকে সেকেন্ড কন্ডিশনালে এক্সারসাইজ ফর্ম করতে হয়, প্লাস এগুলোকে হচ্ছে আমাদের দৈনন্দিন কনভারসেশনে ব্যবহার করতে হয়, এভাবেই হচ্ছে আমাদেরকে ট্রান্সলেট করতে হয়। ওকে, এবার আমরা চলে যাই থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনালে আমরা যে ধরনের সত্যভিত্তিক কথাগুলোকে ট্রান্সলেট করি বা ব্যবহার করি সেগুলোকে ফর্ম করার জন্য যে স্ট্রাকচারটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট কমা সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার। তো এটার একটা মডিফাইড স্ট্রাকচারও আছে যেখানে বাক্যটা স্টার্ট হয় হ্যাড দিয়ে, যেটা সেম কথা, ইফের সাথে পাস্ট পারফেক্ট থাকা যেই কথা, এখানে হ্যাডটা সামনে দিয়ে সাবজেক্ট, ভার্ব থ্রি, অবজেক্ট, এভাবে যদি এই ক্লজটাকে ফর্ম করা হয় সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা তার মিনিংটা কিন্তু একই দেয়। অর্থাৎ ইফের সাথে পাস্ট পারফেক্ট যে শর্তভিত্তিক ক্লজটাকে ইন্ডিকেট করে সেক্ষেত্রে হ্যাডের সাথে সাবজেক্ট, ভার্ব থ্রি, অবজেক্ট থাকার কারণে ঠিক একই রকম শর্তভিত্তিক ক্লজকে ইন্ডিকেট করে। তো এরপরে যেটা ছিল ঠিক একই রকম, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা প্রথমে একটা এক্সারসাইজ আছে যেটা খেয়াল করতে পারি, সেটা হচ্ছে যে ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ কম, সে যদি আসতো তাহলে আমি যেতাম। তো এখানে এই যে হ্যাডের পরে ভার্ব থ্রি আছে,
এটা দেখে বুঝতে পারছি ইফের সাথে যে ক্লজটা আছে এটা পাস্ট পারফেক্টে আছে, তাহলে পরবর্তী ক্লজে আমাদেরকে সাবজেক্টের পরে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলোর পরে হচ্ছে ভার্ব 3 ব্যবহার করে সেন্টেন্স ফর্ম করতে হবে। ঠিক আছে, তাহলে অর্থ একই রকম, বাট পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের ভেতরে পার্থক্যটা হচ্ছে যে পাস্ট ইনডিফিনিটে অপেক্ষাকৃত কম অতীতকে বোঝায়, আর পাস্ট পারফেক্টে বেশি অতীতকে বোঝায়। বেশি অতীতে একটা কাজ হয়েছে, ঠিক ওই রকম বিষয়গুলোকে বোঝানো হয়। তারপরে এই সেন্টেন্সটা খেয়াল করি, ইফ ইউ হ্যাড রেড অ্যাটেন্টিভলি ইউ উড হ্যাভ মেড এ গুড রেজাল্ট। তুমি যদি অ্যাটেন্টিভলি পড়াশোনা করতে তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারতে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু হ্যাডের পরে ভার্ব 3 আছে, সাবজেক্ট হ্যাড প্লাস ভার্ব 3, এটা আমাদেরকে বলছে এটা পাস্ট পারফেক্টে আছে। এই জন্য আমরা পরবর্তী ক্লজে ইউ অর্থাৎ সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, এখানে উড হ্যাভ ব্যবহার করেছি, এরপরে ভার্ব 3 এ গুড রেজাল্ট, এভাবে আমাদেরকে ফর্ম করতে হবে। তারপর 3 নম্বর স্ট্রাকচারটা খেয়াল করি, হ্যাড আই সিন হিম, এখানে কিন্তু স্টার্ট হচ্ছে হ্যাড দিয়ে, ক্লিয়ার। তারপর হচ্ছে সাবজেক্ট আছে, সিন ভার্ব 3 আছে, এরপরে অবজেক্ট আছে। তো এখানে হ্যাডের পরে সাবজেক্ট ভার্ব 3 অবজেক্ট থাকা যেই কথা, ইফের সাথে পাস্ট পারফেক্ট থাকে একই কথা, কমা আই উড হ্যাভ টোল্ড হিম, যদি আমি তাকে দেখতাম তাহলে আমি তাকে এটা বলতাম। ইফ ইট হ্যাড বিন ব্রোকেন, যদি এটা ভেঙে যেত, দ্য প্রবলেম উড হ্যাভ হ্যাপেন্ড। এই এক্সারসাইজ আমরা দেখতে পাচ্ছি ইফ ইট হ্যাড বিন ব্রোকেন দ্য প্রবলেম উড হ্যাভ হ্যাপেন্ড, এটা কিন্তু প্যাসিভে দেওয়া আছে, এটা অবজেক্ট, হ্যাড বিন ব্রোকেন, হ্যাডের সাথে বিন ব্যবহার করা হয়েছে, এরপরে ভার্ব 3 ব্যবহার করা হয়েছে। এটা পাস্ট পারফেক্ট ঠিকই, কিন্তু পাস্ট পারফেক্টের প্যাসিভ, তো এরকমভাবে কিন্তু প্যাসিভও থাকতে পারে। সেক্ষেত্রে এটাও কিন্তু আমাদেরকে থার্ড কন্ডিশনাল বিবেচনা করতে হবে। দ্য প্রবলেম উড হ্যাভ হ্যাপেন্ড মানে হচ্ছে সমস্যাটা হয়ে যেত যদি এটা ভেঙে যেত। তো এইভাবে হচ্ছে আমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে ফর্ম করতে হয়, কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করতে হয়। আমরা যদি শর্তভিত্তিক যে কথাগুলো আছে সেগুলোকে সঠিকভাবে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই স্ট্রাকচারগুলোকে ফর্ম করে এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করেই ট্রান্সলেট করতে হবে, ব্যবহার করতে হবে, শিখতে হবে। তো ধন্যবাদ সবাইকে এই লেসনটি দেখার জন্য, আশা করি আপনারা উপকৃত হয়েছেন।